হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আমাদের চ্যানেলে কক্সবাজার সিরিজের বেশ কয়েকটি পর্ব আপলোড করেছিলাম, আর আজ হচ্ছে সেই ধারাবাহিকতারই সর্বশেষ পর্ব। সিপাল বিচ রিসোর্টে আমরা দুদিন ছিলাম, আপনারা সবাই জানেন। আর সেই সিপাল বিচ থেকে আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম কলাতলিতে অবস্থিত গ্রিন নেচার রিসোর্টে। এই হোটেলটির ইউটিউবে সাম্প্রতিক সময়ে অনেক বেশি রিভিউ দেখেছিলাম, অনেক বেশি হাইপ দেখেছিলাম, তাই ভেবেছিলাম দেখা যাক না কেমন হয় এই হোটেলটি। আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যারা এই হোটেলে যাবেন তাদের জন্য অবশ্যই আমাদের আজকের এই পর্বটি সহায়ক হবে। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। সিপার্লের আমাদের অভিজ্ঞতা বেশ ভালো ছিল, আপনাদের সাথে তা শেয়ার করেছি। সেখানে দুদিন থেকে আমরা একদিনের জন্যে এই কলাতলিতে অবস্থিত গ্রিন নেচারে এসেছিলাম। আসা মাত্র এখানে বেশ ভিড় দেখতে পেয়েছিলাম, অনেক বেশি রাশ ছিল সেদিন। আমাদের রুম কমপ্লিট ছিল না, আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল। তো আমরাও তাদের লবিতে বসে ওয়েট করেছিলাম। এখানে আমাদেরকে একটি ওয়াটারমেলন জুস তারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছিল। আর আধা ঘন্টা পরেই আমরা আমাদের রুম পেয়ে গিয়েছিলাম। তো যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। থার্ড ফ্লোরে আমাদের রুমটি অবস্থিত ছিল। এই হোটেলটির সিস্টেম একটু ভিন্ন ধরনের, আমার কাছে যা তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। সর্বোপরি এই হোটেলের সার্ভিস কেমন, এই হোটেলে আমরা কত দামের রুমে ছিলাম, সব কিছুই আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলুন সর্বপ্রথম আমাদের যেই রুমটি তারা আমাদেরকে প্রেফার করেছিল সেই রুমটির ক্যাটাগরি এবং রুমটি কেমন ছিল তা আপনাদের ছেলে যাচ্ছে রুমের উদ্দেশ্যে। তার হাতে খেলনা অবশ্যই দেখতে পেয়েছেন, সে খেলনা লাভার, যেখানে যাবে তার খেলনা চাই। যাই হোক, এই হোটেলটির অনেক বেশি ইউটিউবে রিভিউ দেখেছিলাম, অনেক হাইপ দেখেছিলাম, আর সে অনুযায়ী আমাদের প্রত্যাশাটুকু একটু বেশি ছিল। কিন্তু আসা মাত্রই আমরা আসলে হোঁচট খাই, কারণ এই হোটেলের যে লোকেশন আপনাদের বলে রাখি, এই হোটেলে যাবার যে রাস্তা তা হচ্ছে কলাতলি মেন যে বিচ পয়েন্টটা রয়েছে সেই রোড ধরে যেতে হয় আসলে। কিন্তু রাস্তার যে কন্ডিশন খুবই বাজে, এবং শুধু কন্ডিশনই না, আশেপাশের পরিবেশটাও খুব বাজে। মোট কথা এই হোটেলের যে লোকেশন তা দেখলে আপনাদের মোটেও ভালো লাগবে না। যাই হোক, এই আমাদের রুম থেকে আসলে কোনো ভিউ নেই, আর এই হোটেলেও কোনো সি ভিউ কিংবা এই ধরনের কোনো রুম আপনারা পাবেন না। যদিও এটা সমুদ্রের খুব কাছে, কিন্তু তারপরও এই হোটেলের স্ট্রাকচার অনুযায়ী কোনো ভিউ আপনারা পাবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের রুমটি কিন্তু বেশ বড় ছিল। রুমের কথা যদি বলতে যাই, রুমটি বেশ ভালো লেগেছে আমাদের কাছে, বড় ছিল, এখানে সব কিছু ছিল মোটামুটি, আর ওয়াশরুমটাও বেশ দারুণ ছিল। কিন্তু আসলে শুধু রুম ভালো হলেই সব কিছু হয় না, সেই অনুযায়ী হোটেলে যাবতীয় সার্ভিসও বেশ ভালো হওয়া চাই। যেহেতু আমরা একটি কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে কিংবা আমরা ঘোরার উদ্দেশ্যে আমাদের যে অর্থ তা ব্যয় করে থাকি, তাই সেই অনুপাতে না হলে আমাদের খুব খারাপই লাগে। দেখতে পাচ্ছেন ওয়াশরুমে যাবতীয় অ্যামিনিটিস ছিল। আমরা একটি 4 জনের রুম নিয়েছিলাম, সেই অনুযায়ী আমাদের রুমে 2টো বেড ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। আর ওয়াশরুমটি অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন, সব কিছু ছিল ওয়াশরুমে। ওয়াশরুমটি কিন্তু বেশ বড় ছিল, ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। কিন্তু আসলে সর্বোপরি সমস্যা হয়ে গিয়েছিল এই হোটেলের সার্ভিস, লোকেশন এবং তাদের আশেপাশের যে পরিবেশ সব কিছু। একটি হোটেলে আমি কেন থাকবো, তার সহজ উত্তর হচ্ছে তাদের সার্ভিস, সব কিছু যা গ্রাহকদেরকে আকৃষ্ট করবে। এই হোটেলে আপনারা ইউটিউবে যে ধরনের ভাইব দেখতে পান, বাস্তবে যখন যাবেন তার সাথে কোনো মিলই পাবেন না। যাই হোক, আমরা ঝটপট নেমে গিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল। আমরা চাচ্ছিলাম তাদের সুইমিং পুল এরিয়াটি কেমন, এবং সেখানে গিয়ে দেখার জন্যে। আমাদের বাচ্চারা তো সবসময় সুইমিং পুলের জন্যই আগ্রহী থাকে, আর সেই অনুযায়ী আমরা যাচ্ছি। বাট সুইমিং পুলে যাওয়া মাত্রই আমরা মনে হয় এক বুক আসলে হতাশায় ভরে গেল আমাদের মন মানসিকতা সব কিছুই। দেখতেই পাচ্ছেন, এটা কখনোই একটি আসলে বলা যায় 4 স্টার 5 স্টার ক্যাটাগরি সুইমিং পুল হতে পারে না। তারা সব সময় তাদের পেজে কিংবা যে কোনো ইউটিউবার ব্লগাররা দেখবেন বলে থাকবে এটি একটি 5 স্টার ক্যাটাগরি দুবাই ভাইব রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, কিন্তু কিভাবে এটি দুবাই ভাইব হয় আমার আসলে বোধগম্য না। আপনারা নিজেই দেখুন, যারা ব্লগ করেন এখানে আসলে অর্থের বিনিময়ে তারা কেন মানুষকে বিভ্রান্ত মানে তথ্য প্রদান করেন আমার জানা নেই। কিন্তু আপনাদের দেখে কি মনে হচ্ছে এটি কখনো দুবাই এই ধরনের হোটেল আসলে থাকতে পারে?
যাই হোক, আমার আসলে সেটা বোঝার মতো হয়তো বা ক্ষমতাও নেই। আমরা আসলে পেইড রিভিউ দেই না, নিজের টাকায় ঘুরি ফিরি খাই, তাই আমরা মিথ্যা বলতে পারি না। আপনারা নিজেই দেখুন, একে টাঙ্কি বেইজ সুইমিং পুল বলা চলে। আর এই সুইমিং পুলের সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এখানে বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থাই নেই। অর্থাৎ এই সুইমিং পুলটি এত বেশি গভীর যে এখানে যারা সুইমিং জানে শুধুমাত্র তাদের জন্যই পারফেক্ট। আমরা ঝটপট খেতে চলে এসেছিলাম সুইমিংয়ের ওখান থেকে। আমরা সুইমিং আসলে ওরকম করিনি, আমরা দাঁড়িয়ে শুধু দেখেছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের দুপুরের লাঞ্চ ছিল ভর্তা মেনু, আর হচ্ছে মাংস ডাল এগুলোই ছিল। এটা পৌষি রেস্টুরেন্টের একটি আসলে খাবারের অংশ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কক্সবাজার গেলে অবশ্যই পৌষিতে খাওয়ার একবেলা চেষ্টা করি। আমরা আসলে যেহেতু তার আগে সিপাল থেকে এসেছিলাম, আমাদের মন মানসিকতা খুব ভালো ছিল এবং সিপালের সাথে তো আসলে কিছুই তুলনা হয় না। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সিটিং এরিয়া, এই জায়গাটির খুব বেশি আসলে হাইপ ইউটিউবে দেখবেন। এই জায়গাটি দেখিয়েই বারবার বলা হচ্ছে যে এই হোটেলটি হচ্ছে একটি দুবাই বেস হোটেল এবং দুবাইয়ের মতো করে আসলে এটা তৈরি করা হয়েছে, এই সেই আগরম বাগরম। কিন্তু যাওয়ার পরে আপনার কাছে খুবই মানে হাস্যকর মনে হবে। এই পানিটা এত বেশি ময়লা ছিল এবং কি পরিমাণের এফেক্ট, ভিজুয়াল এফেক্ট এবং গ্রাফিক্স ইউজ করে ব্লগাররা এই পানিকেই মানে একটি ভিন্ন ধরনের লুক আসলে তৈরি করে দেয়। আমি নিজেও হতভম্ব যে আমি আসলে কী দেখেছিলাম পেজে এবং বিভিন্ন ব্লগে, আর এখন বাস্তবে কি দেখছি। তাই দয়া করে যারাই যাবেন এই ধরনের আসলে বিভ্রান্তিকর ব্লগ এবং ব্লগারদের অ্যাভয়েড করে যাবেন। বাস্তবটা আসলে ভিন্ন, দেখতেই পাচ্ছেন পুরো হোটেলটি বলা চলে একটি মেসের মতো দেখতে স্ট্রাকচার, এবং কোনো আপনারা এক্সট্রা কারিকুলাম এখানে পাবেন না, কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই। আর তো বাকি কথা বলে লাভই নেই। আর এদের যে পরিমাণের ভাড়া রেন্ট দিতে হয় সেই অনুযায়ী এদের কোনো সার্ভিসও এখানে নেই। এটি হচ্ছে তাদের আসলে রুফটপের একটি অংশ, যেখানে একটি রেস্টুরেন্টের মতো রয়েছে এবং এখান থেকে একটু সমুদ্রের ভিউ পাওয়া যায়। এখানে বারবিকিউ করার ব্যবস্থাও রয়েছে। আর এগুলো দেখতে দেখতে আপনাদের সাথে বলে ফেলি, আমরা আসলে একদিনের জন্য এই হোটেলে কত টাকা পে করেছিলাম। 4 জনের একটি রুম নিয়েছিলাম, আর একদিনে আমরা পে করেছিলাম 10,000 টাকা। ভাবা যায় 10,000 টাকা, যেখানে সিপালে আমি 8,500 টাকা দিয়ে এত সুন্দর একটি রুমে ছিলাম, এত সুন্দর সার্ভিস পেয়েছিলাম, সেখানে এখানে 10,000 টাকা দিয়ে তার 1%ও পাইনি। তো আসলে পুরোটাই আমরা হতাশাগ্রস্ত ছিলাম, এখানে করার মতো কিছুই ছিল না, আর দেখার মতো তো বলে লাভই নেই। তো আপনারা যারাই যাবেন আশা করছি একটু চিন্তা ভাবনা করেই যাবেন। রাতে আমরা আমাদের খাবার খেয়েছিলাম কাচ্চি ডাইনে। আপনারা চাইলে যারা কাচ্চি পছন্দ করেন খেতে পারেন, খুব ভালো ছিল। আর আরেকটা কথা বলে রাখি, এই হোটেলে বাহিরে থেকে কোনো রকমের ফুড অ্যালাউ না আসলে। তো এইটাও আপনাদের জানানো উচিত বলে আমি মনে করেছি। আর তাছাড়া এই হোটেলের কিন্তু স্টাফদের বিহেভিয়ার খুব বাজে। হ্যাঁ, তাদের ম্যানেজিং কমিটির বিহেভিয়ারও খুব বাজে, স্টাফদের বিহেভিয়ারও বাজে ছিল। যাই হোক, সকালে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ আমাদের আজকে চেক আউট বলতে আমাদের কক্সবাজারের 5 দিনের যেই আসলে ট্যুর ছিল সেটা এই হোটেলের মাধ্যমেই শেষ হচ্ছে। তাই আমাদের আজকে চলে যেতে হবে রেল স্টেশনে, তাই আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে এসেছি। দেখতেই পাচ্ছেন খুবই কমন আইটেম ছিল, নতুন কোনো কিংবা খুবই ইনোভেটেড কোনো আইটেম এখানে ছিল না যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বা বলতে পারি। আর এছাড়াও খাবারের যে কোয়ালিটি ছিল খুবই অ্যাভারেজ ছিল, মোটেও ভালো মানের ছিল না। বলতে গেলে কিছু জিনিস তো খুবই বাজে ছিল, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেই খাবার ব্রেকফাস্টে সেটা পরোটা ছিল, যা ছিঁড়া অসম্ভব ছিল, এত শক্ত ছিল। তাদের এগ সেকশনটা খুব বাজে ছিল, তারা নিজেরাই ডিম ভাজি করে ডিম পোস্ট করে অলরেডি বসেছিল, মানে গেস্টদের কোনো চয়েস এখানে আসলে অ্যাপ্লিকেবল না, যেটা আমাদের কাছে বাজে লেগেছে। কারণ ডিম ভাজি ডিম পোস্ট অনেকের অনেক ধরনের অপশন থাকতে পারে, কিন্তু সেটা তারা কোনো সুযোগ দেয়নি। এই ছিল আর কি আসলে এই হোটেলে আমাদের অ্যাভারেজ অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ইন ডিটেলসে যতটুকু পেরেছি। আপনারা যদি যান তাহলে অবশ্যই ভেবেচিন্তে যাবেন, যে আসলে চকচক করলেই শোনা হয় না, এই কথাটি আমি বারবারই বলি, কারণ আরও কয়েকবার এই ধরনের ব্লগ দেখে আমি বিভিন্ন জায়গায় গিয়ে আসলে প্রতারিত হয়েছিলাম। তারই ধারাবাহিকতা হয়তো বা এটিও আমাদের আরেকটি আসলে বলা যায় শিক্ষাই হয়েছে, যে নিজের বিবেচনায় যাওয়া উচিত, কোনো ব্লগারদের আসলে ফলো করা উচিত নয়। তারা বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে এবং খুব কম ব্লগারই পাবেন যারা হয়তো বা অনেস্ট রিভিউ প্রদান করে। আমার ছোটো ছেলে খুব রাইড করতে পছন্দ করে, তাই সে এই রাইডটি করেছিল। আর তারপরে আমরা চলে এসেছি রেল স্টেশনে। দেখতেই পাচ্ছেন যেহেতু আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে, অন টাইমে আমাদের ট্রেন ছিল।
আর বাংলাদেশ রেলওয়ে সার্ভিস যে ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা, এই সার্ভিসটি কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, আশা করছি আমাদের কক্সবাজার পর্ব আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।